interview conducted on the 17th of December, 10 past 1, for our Roots, Our Journey, Our City project. Interviewing Syed Khalid Mia. আপনি আপনার নামটা কইবেন আপনার জন্ম কোন হয়েছিল ওখান থেকে? আমার নাম সৈয়দ খালিদ মিয়াউলিদ। আমার জন্ম হয়েছে বাংলাদেশের বৃহত্তর সিলেটর সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর গ্রাম। আচ্ছা, তো সৈয়দপুর গ্রামটারে আপনি একটু ডিসক্রাইব করবেন, কেমন লাগে গ্রাম আর কিরকম আপনাদের আসলা গ্রাম কিতা করতা? সৈয়দপুর একটা ঐতিহ্যবাহী গ্রাম। সৈয়দপুর প্রায় 750 বছর আগে কৃষ্ণপুর নামে পরিচিত আছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী শাহ সৈয়দ শমসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন সৈয়দপুর গেলা, তখন সৈয়দপুর যাওয়ার বাদে ইসলাম প্রচার করলা। ইসলাম প্রচারের শুরুটা কি তাই সৈয়দপুর, এই নামটাই সৈয়দপুরের, তখন তাকে নাম শুরু হয়েছে সৈয়দপুর। সৈয়দপুর আলিম উলামা গ্রাম, কবি, সাধক, সাহিত্যিক, রাজনীতিবিদ। সৈয়দপুরও জন্ম লইছেন অনেক মনীষী হল, রাজনীতিবিদ হল, যারা যেমন আমাদের পূর্বপুরুষ যারা আসলা। এর মাঝে একজনের নাম যারা জেলিমুল ইসলাম নামে ছিলেন জমিদুল হক সাহেব। আরও অনেক 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 খ্যাতিমান পুরুষ এই গ্রামে জন্মিছেন। বিভিন্ন গোত্রর মানুষ লইয়া সৈয়দপুর গ্রাম। সৈয়দপুর শাহজালাল রহমতুল্লাহ আলাহির 4 জন সফর সঙ্গী আওলাদ আছেন সৈয়দ এবং শেখ, খান, মির্জা, শিকদার, অনেক গোত্র মিল্লা সৈয়দপুর অনেক হাই স্কুল আছে, সৈয়দপুর কলেজ আছে, সৈয়দপুর 6টা প্রাইমারি স্কুল আছে, 8টা জামে মসজিদ আছে, আলিয়া মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। সৈয়দপুর অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। বৃহত্তর সিলেটর সৈয়দপুর একটা সেকেন্ড বিগেস্ট গ্রাম ইন বাংলাদেশ। আর একটা কোয়েশ্চন হইবেন, একটা হিস্ট্রি হইলে আপনি মানে সৈয়দপুর শ্যামল হইল একটা, আসলে তো বোঝা এটা ইন্দু গ্রাম আছে পয়লা, এর লাগি নিয়ে আমরা দেন বিভিন্ন মানুষ আমরা দেন টাইটেল লই সৈয়দ তো আইসে ওখান তো নাই, ওখান থেকে একটু সৈয়দ হল আইসেন কিলা সৈয়দপুর। এটার স্টোরি হইল শাহজালাল রহমতুল্লাহ আলাহির লগে অনেক আউলিয়া হল আইসেন, যে আউলিয়া হলের মাঝে আল্লাহ রসুলের বংশধর অনেক। এর মাঝে সৈয়দপুর প্রথম শাহ শমসুদ্দিন সাহেব গেছেন, তারপরে সৈয়দ উমর সমরকন্দর আওলাদ আছেন, শাহনুরের আওলাদ আছেন, আরও অনেক সৈয়দের আওলাদ আছে। সৈয়দপুর বর্তমানে সৈয়দের সংখ্যা হইলা প্রায় 52%, আর 48% হইলা নন সৈয়দ। তবে সৈয়দপুরের ভ্রাতৃত্ববোধ, সৈয়দপুর দিয়ে আমরা থাকি, সৈয়দপুর যারাই আছেন নিজের গ্রাম লিগা সবই গর্ব করেন। সৈয়দপুরের কোনো সমস্যা যদি হয়তো গ্রামের পঞ্চায়েত আছে, পঞ্চায়েতে এগুলার সমাধান করে। সৈয়দপুরের ঐতিহ্য আমি যখন 15 বছর বয়স আমার, আমি হাই স্কুলে লেখাপড়া করি, তখন আমি দেখছি সৈয়দপুরের 5টা ফাড়া লইয়া সৈয়দপুর গ্রাম, এবং 5ও ফাড়ায় সৈয়দপুরের 5জন করে মুরব্বী হল আসা, 25 জন মুরব্বী সৈয়দপুরে রান করতা। তারা কোনো সমস্যা হইলে, কোনো দায় দরবার হইলে, যে কোনো সময় যে কোনো সমস্যা হইল, আমরা সৈয়দপুর গ্রামও একটা জামে মসজিদ আছে বড়, এই জামে মসজিদও একটা সিগন্যাল আছিল। যেমন এখনকার জমানা তো মডার্ন জমানা, অনেকে টেলিফোনে বা ফেসবুকে হয় না, আগে এরকম সিস্টেম আসিল না। আগে আসিল একটা বড় একটা ডুলন, এটা হাউ আই ক্যান ডিসক্রাইব দিস, একটা ডুলো লাগান আসিল, অন্য গিয়া বাড়ি দিল, এটা ডঙ্কা হইতো, এটার মাঝে বাড়ি ফেললে বোঝা যেত সৈয়দপুরে কোনো সমস্যা, সৈয়দপুরে অনেক মানুষ নিয়ে জমায়েত করতো। এইরকম সিস্টেম আছে সৈয়দপুর। এখন তো আলহামদুলিল্লাহ মডার্ন জমানা, নানান জেলা অন্য অন্য গ্রামও ফেসিলিটি আছে, সৈয়দপুরও এরকম ফেসিলিটি আছে, গাড়ি ঘোড়া চলে, যাদের বাড়ির কারেন্ট আছে, কালার গ্যাস, মানুষের বটল গ্যাস দিয়ে বাড়িঘর চালায়। সিলেট শহরও বাসা যেরকম, ঠিক সৈয়দপুর গ্রামও ওরকম মানুষের বাড়িঘরও তৈরি করছে মানুষ। আগে তো ফয়লা মোলা অত ডেভেলপড আসলে, তো আপনি যেমলা ছোটো আসলে তো নিশ্চয় অনেক তো সবটা ফেসবুক করা, টেলিফোনও আছে, ইলেকট্রিসিটিও আছে। আগের দিন আপনি যেগুলো ছোটো আসলে এমন তো বুঝতে আসে না, ছোটোবেলার দিনে আপনি যখন থাকছেন সেমলা হয়েছে থাকছেন আছে না, বেশিরভাগ তো আছে মানুষে খেত করতা, আলু করতা, হাফ স্টিক ফার্মিং করতা, তা আপনি দিন আপনার ফার্মিং আসলে তারা কিতা করতে
আমার দাদাও আসলা লন্ডন, লাইফ থেকে লন্ডন আসলে, আমার আব্বাও লন্ডন আসলে। আমি জন্মিবার পরে তো দেখছি আমার আব্বা লন্ডন। তো লন্ডনে পরিবারের মতো লন্ডন থেকে পয়সা দিত, যারা লন্ডনে তারা হবেই খাইতা, কিন্তু অনেক মানুষে গৃহস্থ করে খাইতা। তবে আজকের তুলনায় আর আগের তুলনায় সৈয়দপুর আগে ইজি আছিল, আগে মায়ামাও পড়তে আছিল মানুষের বেশি, খুব সহজ আছিল। আমি দেখছি সংগ্রাম যখন স্বাধীনতার যুদ্ধ রাখানো 10 টাকা লইয়া বাজার হয়ে গেলে আমি একটা পরিবারের সম্পূর্ণ বাজার হয়ে লইয়া যেতে পারতো, কিন্তু স্বাধীনতার সাথে সাথে যখন দেশটা স্বাধীন হয়েছে, স্বাধীন হলে লেগে যেমন ইনফ্লেশন খুব হাই গেছে, মানুষের রুজি রোজগার বেশি হন্যা রাখছে। তবে আগে খুব সহজ আছে, আগে মানুষের যেমন শর্ট ইনকাম হলে মানুষ চলতে পারতো, মানুষের অসুবিধা আছে না। এখন তো মানুষের অনেক চিন্তা, বাড়ি হরতো, জমিন হরতো, বাসা হরতো, ব্যবসা হতো, নানান ধরনের জিনিস করবার মানুষের পরিকল্পনা থাকে, যে এখন বেশি রুজি করতে হয়, বেশি মানুষ রুজির তলদাসে বেশি বাইর হয়। আগে এক লন্ডনে রুজি করে দিলে 2-3 পরিবার চলতো। আগে তো প্রায় গরু কিনা গৃহস্থী তো গরু ছাগল থাকতো, আপনারা বাড়িতে আপনার আসলে আমার আছিল, আমার চাচা গৃহস্থ কর্তা, আমি দেখছি আমরা গরু আছিল। বসার সময় তাই যখন নৌকা দিয়ে গরু দেয় ঘাস কাটতা, এরপরে এই যে ধান খেত হইতো, ওইগুলা বর্ষা ধান এগুলো দিয়ে আমরা দেশ যে আগে আগে ফানি আছে খুব বেশি, বর্ষা যখন আইতো তখন একবার থেকে আর বাড়িতে নৌকা ছাড়া যাওয়া যাইতো না। এই সময় মানুষের যে গৃহস্থী যারা করতা তারা গরু, আপনি নৌকা চালাইতেন? আমি নৌকা চালাইতাম, আমি নৌকা চালাইছি এবং নৌকা দিয়ে আমি আমার স্কুলে যাইতাম। স্কুলে যাইতাম, আমার লাগে আমার কলিগ হল আছিল, যারা রে আমার নৌকাত করে লইয়া আমরা 3-4 জন এখানে ঈদশো আছেন, আমরা একলগে স্কুলে যাইতাম, একলগে আইতাম। তো নৌকা দিয়ে যাওয়া দিয়ে একটা কত আমোদ আছিল। যাওয়ার সময় একজনে আরেকজনে পানি দিবি জানি, আবার সময় তো নৌকা ডুবাইয়া সব বীজ যাইতাম। আমরা স্কুলও এই যে এই কিতা নয় বই প্রস্তুত যেগুলো নিতাম, এগুলারে বাঁচাই লাগে আগেই পরিকল্পনা করতাম যে প্লাস্টিকের সোলার মধ্যে বড়িয়া রাখতাম যাতে ভিজে না। এটা খুব একটা আমোদ আছিল। ওখান তো এটা নাই, ওখান তো নৌকা নাই, মানুষে রিক্সা দিয়ে যায় কি, গাড়ি দিয়ে যায় কি বা পায়ে। আর এগুলো তো আমারও একটু মনে আছে যে যাবলা মেঘর সিজন আইতো, নৌকা মানুষ মাছ মারতে হইও, সকল তো প্রায় করে হলো জাল বাইতো কিতা করতো তারা নিজের ভালো। যেমন বর্ষার সময় আমরা গ্রামের যে আলিচারা একটা আছে, বড় গুলা আছে, এইগুলা পানি থাকতো, তার মাঝে মাইসে একটা ধরা টাইনা মাছ মারতা, কেঁচু ফালাইতা, কেঁচু দুইজনে টাইনা আইনা মাছ তুলতা, খুব আনন্দ আছে। আর ফ্রেশ আছে সব কিছু, যে মাছ পাওয়া যাইতো, এগুলো খাইলে কোনো মানুষের সমস্যা হইতো না। ওখানে তো অনেকটা আর্সেনিক দেওয়া করে, অনেক তার মাঝে রাসায়নিক জিনিস, যে কারণে মানুষের বেমারও বৃদ্ধি হয়েছে। আর হুরু থাকতে আপনার ফেভারিট একটা খানি কিতে আছিল দেশে থাকতে? সৈয়দপুর থাকতে আমি হুরু থাকতে তো আমি দেশও খাইতাম, সকালে নাস্তা পিঠা খাইতাম। সৈয়দপুর বিশেষ করে সকালবেলা মানুষের পিঠা অথবা বিরিয়ানি ভাত, পানি ভাতও আছিল। পানি ভাত গরমের দিনও হইতো, ঠান্ডা দিনে পানি ভাত খাওয়া যায় না। গরমের দিনও আগের দিন ভাত রাইন দিয়া তারা পানি দিয়া তো রাখলা, বাদর দিন সকালে মানুষের কলা বা খাটাল দিন খাটাল টলা দিয়ে মানুষ খাইতো, খুব মজা লাগতো। আমরা তো গাঁও তো মনে তো ডেভেলপ হয়েছে, লেখাপড়ি তো আগইছো, বহুত জন আগইছো, তে আগে যে নেরে সে বুঝি অসুস্থ হইতো, আপনার গ্রাম আগে খেতে হইতো আমরা গ্রামের খান্দা তো ওই বুদ্ধিটা সরকারি হসপিটাল আছে, এখন ওইটা আছে, এটারে খালাধরা ডাক্তার হইতা। এটা যেমন ইমার্জেন্সি ঔষধ দিবা লাগি, তারা ঔষধ রাখতো, মানুষ গেলে মানুষের সেবা দান করা হইতো। তবে এনাফ আসিল না, এটা মানুষের অতিরিক্ত সমস্যা যখন হইতো রোগে, তখন মানুষ সিলেট যাইতো, যাইতে হইলে মানুষের তখন খুব সময় 6-7 ঘন্টা লাগতো আগে। এটা আই এম টকিং about 45 years। এখন তো সিলেট যাইতে ঘন্টা 6 ঘন্টায় যাওয়া যায়। এরপরে হসপিটালও হলো নিয়ারেস্ট অনেকটা হয়েছে, মানুষের সুবিধা হয়েছে। তবে আরও যদি সৈয়দপুর গ্রামও আরও হসপিটাল হয়, এটা মেটার্নিটি হসপিটাল হয়, এটা মেটার্নিটি হসপিটালের দরকার সৈয়দপুর। কারণ মানুষের যে প্রেগনেন্ট মহিলা হল যখন বাচ্চা প্রসবিত হয়, তখন সিলেট লিগা যাইতে হইলে যাইতে অনেক মহিলা মারা যায়। আমি মনে করি যে যদিও এটা প্রাসঙ্গিক নাই, বৃহত্তর সৈয়দপুর এলাকার মানুষের যদি উদ্যোগ নিয়ে একটা মেটার্নিটি হসপিটাল সৈয়দপুর করণ ফ্রি, তাইলে যারা গরিব মানুষ, অভাবী মানুষ সিলেট দিতে পারত না, এরা সেবা খুব বইটা। তো আমি অনুরোধ করবো, আর এই ভিডিও ক্লিপ যারা দেখবা
তারা অনুরোধ করবো তারা যেন আগুই আইন একটা হসপিটাল করা লাগে। আমরা অবশ্যই একটা হসপিটাল করার উদ্যোগ নিলাম। ব্রিটিশ সৈয়দপুর বিজনেস ফোরাম নামে একটা সংগঠন করে, এটা তো তুমি নিজেও জড়িত, আর এটার থ্রুতে আমরা চাইব একটা হসপিটাল করতাম। তো অনুরোধ করবো সব আগুই আইব লাগে। যেমন তো আপনি কইলে আপনার ছোটবেলা গ্রামের বাড়ি মানে একটু হোক আপনার পরিবারের কথা তে আপনার ভাই বোন এক্সটেন্ডেড ফ্যামিলি দিন আসলে চাচা চাচি তারা আপনার গড় সমান আছে এটা আমরা বাড়ি এখন আমরা নয়া বাড়ি নতুন বাড়ি আছে। এর আগে যে বাড়ি আছিল এই বাড়িতে আমরা টিনের ঘর আছিল, মাটির বেড়া আছে। তো আমরা আমার বাচ্চা 2 ভাই আর টান 4 বোন, কিন্তু আমরা 2 ভাই আর আমার চাচাই ঘরের 3 ভাই আর 3 বোন। তো আমরা বাড়ির তো ছোটো, যে কারণে আমি লন্ডন আওয়ার বাদে রোজগার যখন হইলাম তখন ফিরিয়ে গিয়ে নতুন বাড়ি কাছি। তবে আগের খুব আমোদ প্রমোদ লাগতো। সকালে ঘুম থেকে উঠলে আমরা সব এখন নিয়ে আসলাম, এখানেও রান্ধা হইতো। আমার সাথে গৃহস্থ না তে মনে একটু আপনার পরিবারের কথা হোক আপনার দেন এক্সটেন্ডেড ফ্যামিলি ভাই বোন যে গরু থাকতা গরু মনে আছিল একটা মিলামিশিতে আসলে মনে আছিল বাড়ির মাঝে আমি বর্তমানে যে বাড়ি এই বাড়ি হইলো নতুন বাড়ি। আমরা এই বাড়ি আসছি 77। আগের পুরান বাড়ি যেটা আমার দাদার বাড়ি, যেটা বা আমার পূর্বপুরুষের বাড়িতে আমরা থাকতাম। আমার বাপ চাচা 2 জন, তারা 2 ভাই, আমরাও 2 ভাই, আমার চাচা এগারো 3 ভাই। এখন থাকতাম সব চাচা এগারো বই নয় 4টা। আমরা সব মিল্লা এখানোর মাঝে খাইতাম, সকালে এখানে নাস্তা করতাম, মাঝানে এখানেও খাইতাম। আমার চাচাই গৃহস্থী করতাম, খুব সুন্দর সংসার চলত। তো এরকম প্রায় সৈদপুরের বিভিন্ন আমার বাড়িতে অনেক আগে তো আটিবান্ধা বাড়ি আছিল, বাড়িগুলাত মানুষ সকল যারা দার্জিলিং গৃহস্থী আছে, কেউ লন্ডনে আছে, ওরকম চলতো। আমি 71 সংগ্রাম যখন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যখন হয়েছে, স্বাধীনতার শুরু হওয়া থাকে লইয়া ফুল পিরিয়ডটা আমি কাটাইছি বাংলাদেশে। স্বাধীনতার পরে আমি আমার আব্বা লগে আমি এবং আমার ভাই আমরা দুজন এলাম। একটু আগে তো আপনি বলছিলেন আপনি স্কুলেও যাইতে তে আপনারা কোন কোন স্কুল আমরা তো কইলে আপনার আমি সৈয়দপুর প্রাইমারি স্কুল মডেল স্কুল প্রথম পড়ছি। এরপরে হাই স্কুল সৈয়দপুর হাই স্কুল। সৈয়দপুর হাই স্কুল এটা এখনও তো খুব প্রসিদ্ধ হাই স্কুল। এটা হাই স্কুলে ক্লাস 9 পর্যন্ত আমি পড়ছি। আমি যখন 8 থেকে 9 উঠলাম তখন এই সংগ্রাম শুরু হয়ে গেল। সংগ্রামের সময় স্কুলগুলো বন্ধ হয়ে গেল, আর খুলছে না। আর স্বাধীনতার পরে যখন খুলছে তখন আমি 2-4 মাস গিয়ে ফের একদম লন্ডন। এই আর স্কুল তো আগে এইটা সরকারি ছিল না প্রাইভেট পে করা লাগতো সরকারি আছিল। আমরা সৈয়দপুর হাই স্কুল তখন খুব সময় আছিল 40% সরকারি আর 60% দেওয়া লাগতো পাবলিক ফান্ডে চলতো। প্রাইমারি স্কুলটা ফুল সরকারি আছিল। আর আপনি কিদাই শিখতে বাংলা শিখতে না ইংলিশ আছে? বাংলাও আছিল, ইংলিশও আছিল, আরবিকও আছিল। আচ্ছা, আর আপনার টিচারও কথা মনে হয়নি? মনে আছে আমার টিচার ওদের মাঝে আমি অনেক টিচার নাই, তবে আমার একজন হেডমাস্টার আসলা ফজলুর রহমান করি। তান বাড়ি হইল জগন্নাথপুর উপজেলা তৈ শ্রীধর পাশা। তাই খুব বালা হেডমাস্টার হিসাবে আসলা, এবং তার পরবর্তীতে আর একজন হেডমাস্টার আসলা আব্দুল গফুর নাম। তো এই কোইন্সিডেন্টলি আমরা গ্রামর একজন প্রবীণ মুরব্বী আসলা সৈয়দ আব্দুল মান্নান মাস্টার, তার টিচার হইলা হেন আব্দুল গফুর সাহেব। যখন ফজলুর রহমান সাহেব গেলা গিয়ে তাই সরকারি জব ধরিয়া, তখন আমরা গ্রামের মুরব্বী হলে গিয়ে আব্দুল গফার সাহেব আল্লাহ তাই খুব বয়স্ক মানুষ আসলাম। একটা ঘটনা হই তাই এত জিনিস আসলো তাই কোনো দিন কোনো কিছু তার সাথে কোনো বই লাগতো না লেখাপড়া করে, মেমোরাইজ করা আছে তা না বলতাম। তাই বৃহত্তর সিলেটের খুব বড় এক নামি দামি মাস্টার আসলাম। তাই যে বাড়িত আমার চাচার বাড়িত আমার সকালে টাঙিয়েছে লেখাপড়া করতাম। একদিন সকালে তাই না আমারে কইরা যাবা, আমি তো তোমার তার গ্রামও মন্দান মাস্টারও পড়াইছি, শফিকুর রহমান রেও শফিকুলকেও পড়াইছি, তোমার তান রেও পড়ালাম। আমি আশা করবো তোমার তান আওলা দোকালাইলেও পড়াইতাম। আমি বললাম স্যার আমারও বাইক দোকান, আপনিও আল্লাহ আপনারা হায়াত দেব।
কারণ 105 বছর বয়সে মারা গেছে। এরপরে একজন মাস্টার মুক্তিবাহিনীর সংগ্রামের সময় যুদ্ধ থেকে মারা গেছেন, তার বাড়ি আছিল টাঙ্গাইল, আইএসসি স্যার আসলাম, আরও সারফল আসুন অনেকের আমরা মিস করছি। ওহর সৈয়দপুর হাই স্কুলতে চলে, আমি তো এখন বাংলাদেশে গেলে হাই স্কুলে খুব সম্পর্ক যাই, খুব ভালো চলে। সৈয়দপুর হাই স্কুল আমরা জগন্নাথপুর উপজেলার ফার্স্ট হাই স্কুল হয়েছে, যেটা রেজাল্ট করছে ভালো, জিপিএস পাইছে অনেক। হাই স্কুল লেখাপড়া খুব ভালো। আর এটা ভিজিট তো মানে হয় তুমি নিজেও করছো ভিজিট, এটা খুব ভালো স্কুল। তে ইকে তো আপনার একটু মাত্রা আপনার শ্যামলা স্কুলও যাইতে আপনার পরিবারের কথা মাতলা, তো উনি এরে একটা দিন এরে এটা জানি আপনার এরে লিভিন বা পয়সা শ্যামলা স্কুল উদ্দেশ্য আছে। আপনি তো হইলে আপনার বাবা আপনার দাদাও উদ্দেশ্য আছে, আমরা চাষাই গৃহস্থী করতাম। তো গৃহস্থী তো আমরা প্রায় চলতো, আপনার চাষাই করতাম, আপনার ফার্মেসি আর দোকান দেন বাজার আসলে নি বাজার তো তে কাপড় টাপড় এটা শ্যামলা এটা আগতে আমার মনে নাই, এটা আপনার মনে হইতারে আপনার যেগুলা আপনার ফ্যাশন কিতে আসি লাগে আগে আছে যখন বাজারের দোকানে হলো আমাদের টেলার হল আসল, টেলার হলে আগে নতুন নতুন ডিজাইনের শার্টও তারা বানাইতো, শার্ট পাঞ্জাবি পায়জামা বানাইতে। আমার মনে আছে বর্তমানে যে সৈয়দপুর বাজার, এই বাজারও 10-12টা দোকান আছে। দোকানের মধ্যে 1-2টা ট্রেলার আছিল, জুতার দোকান আছিল, একটা জুতার দোকান আছিল তোমার আব্বার, তোমার দাদার একটা অনেক আগর। তার লগে আমার শাশুর আসলা, তারও একটা দোকান আছিল। এরপরে আসাওয়ালি সাহেব সৈয়দপুরের প্রবীণ মানুষ, তারও একটা দোকান আছিল। তৈমুসালি নামে একজন মানুষ, তার মিষ্টির দোকান আছে, মিষ্টির দোকান তৈমুসালি আছিল। এবং গেদাউল্লাহ করে একজন মানুষ আছেন, তার বাপর একটা ও মিষ্টির দোকান আছে, তৈমুসালি কাম করতা। পরবর্তীতে তার মালিক হইলা একটা মিষ্টির দোকান হয়ে আছিল। এই মিষ্টির দোকানও অনেক ভিড় হইত। তো আমার মনে আছে আমার দাদাই মনকাই নামে একজন আসলা, গেদাউল্লাহ সাহেব চাচা, তান্তে হইয়া দিতা যে আমার নাতি যখন আইব স্কুলের সময় তারে তোমরা মিষ্টি আনি খাওয়াই যাব, আমি মাছ দিয়ে তোমরা রে পয়সা দিই। একটা মিষ্টির দাম আছিল 2 আনা, একটা নিমকি আছে 2 আনা, তো 4 আনায় একটা মিষ্টি একটা নিমকি খাওয়া দিত। আমি অনেকদিন অনেক সময় ফ্রেন্ড বন্ধুকে তাতলি আগে খাই দিতাম। তো প্রায় দেখা যায় মাসও 10-12 টাকা বিলি দিত আমারও মিষ্টি। তো বাজারও যাইতাম খুব, বাজারও লাগা আছিল মনে স্কুল, স্কুল দেখে নিয়ে একটু সৈয়দপুর বাজার। হাই স্কুলেও যখন গেলাম তখন হাই স্কুল থাকিও যাইতাম প্রায়, পরবর্তীতে আর অনেক দূর আছে যাইতাম। বাজারও আপনার বাবার লোকে আপনি বাজার তো আপনার সাপ্তাহিক 2 দিন মনে হইতো বড় বাজার, সোমবার বৃহস্পতি আপনি যাইতেনি যাইতাম, বাজারও যাইতাম। বাজারও গেলে যে বাজারও একটা সোমবার আর বৃহস্পতিবার আইলে বাজার আইলে মানুষের একটা উৎসব বাজারও যাইতো। জোহরের আগ থাকি জোহর নামাজ পড়িয়া খাই হইয়া মানুষের বাজারে গেল কি, বাজারে গিয়া বাজার হাট করতে গেলে মুরব্বী বাজারও গেলে মুরব্বী লোকে খলই লইয়া এখন যাইতো। তো মুরব্বী বাজার উদার হইয়া খলইটা টানাতে দিয়া লাইলা তেন বাজার লেগে আইলা বাড়ি আইলে এইগুলা রান্দা হইতো সন্ধ্যার আগে হইতো, রাত্রে রানতে অসুবিধা। সন্ধ্যার পরে যেগুলা খাইতো মানুষে ও ফ্রেশ খাইতো, খুব একটা অ্যাটমসফিয়ার আছিল যে বাজার থেকে মাছ আইছে আজকে বাজার বাড়ি দিন খানে খুব ভালো হইব। গরিব ধনী গরিব যে হইব মানে বাজার বাড়ি প্রত্যেকের গরু এটা ফ্রেশ এবং বালাখানা থাকতো, এটা আছে। আগে তো মনে তো আমরা অনেক গাড়ি চলাফেরা করার, মোটর সাইকেল রিক্সা এটা সব হতো। আগে ট্রান্সপোর্ট কেমন আছিল আপনার? আগে গাড়ি আছিল, গাড়ি 68ও তখন সৈয়দপুর প্রথম গাড়ি যায়। গাড়িটা যাওয়ার রুট যেটা আছিল এই রুটটা আছিল জমিনের, হেমন্ত সময় জমিনের আইল খাটি খাটি নেড়া টেরা ফালাইয়া মাইজের সুবিধা হয়ে নিত। তো বাদ যাইতো আগের দিন রাইত একটা, এটা 12 দিন সকালে আবার সিলেট যাইতো। তো সকালে বাজারের ওখানটা যাইতো না বাসটা, বাজারের আগেই থাকতো। ওখানে যে রাস্তাঘাট হয়েছে রাস্তাঘাটটা তো এগুলা আসেন না, অনেক কষ্ট করি এরা সারা 3-4 ঘন্টার সময়ে বাস যাইতো সিলেট। আমি গেছি সিলেট। তোমাদের একটা ঘটনা আমার মনে করে যে বাস যখন ঘুরাইতো তখন বাসের ফিসে দিল টিয়া অনেক উড়তায় যাইতো বহুত দূর, আর দুলায় মানুষের অবস্থা এরকম হইতো যে দুলা আমার চিনা হইতো না মানুষ। খুব আমোদ লাগতো মানুষ যে বাসও ঘরে দিয়ে খারাপ হইতেছে, যেই বাস স্টার্ট করলো বাসও ঘরে দিয়ে স্টান আছে তারা উঠে পিতা হলো, মানুষ অনেক দূর যাইতো।
তা খুব সুন্দর আসলে আসলে। আচ্ছা আপনি তো কইলা আগে আপনার ইন্টারভিউ আগে হইছো না আপনি ছোট থাকতে উদ্দেশ্য হইছো তে কোন বয়স আইছে আপনি আমি আসলাম আমার 15 বছর বয়স। 15 বছর তো ঠিক আছে তে তে এটা কইছে 72 1972 অগাস্ট আমি আসলাম। তে তো আপনি ইন্ডিপেন্ডেন্স দেখে আইছো আমি ইংলিশে দেখে আইছি। স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের সময় তো আমি বাড়িতে আসলাম এবং অনেক মানুষের উপরে তো অন্যায় অবিচার হয়েছে, এটা আমি নিজে তো একদিন আমরা বাড়িতে আইয়া রেজাকার এবং 2জন আর্মি আর রেজাকার তারা আমরা আর বাড়ির আইয়া মানুষরে টাইকা লাইন ধরে দিল। এখানে কি কারণ দোষ কিতা ইতার হয় না, আচ্ছা এরারে মারতাম, এরা মুক্তিবাহিনী আইলে এরারে জায়গা দেয়। তো আমার আব্বা তো লন্ডনে আসলা, তাই তুরা উর্দু মারতা পারতা, তো তাই অনেক কষ্ট করি বুঝাইতে চাইছেন যে আমরা মুক্তিবাহিনী আমরা বাড়িতে আয় না এবং আমরা কোনো মুক্তিবাহিনীও নাই, আমরা তো পাকিস্তানের মানুষ। তো অনেকটা একটা চেঞ্জ করে নইল সৈয়দপুর, বিশেষ করে দেখছি প্রত্যেকের বাড়িতে ওই 2টা ফ্ল্যাগ আছে, একটা পাকিস্তানের ফ্ল্যাগ একটা বাংলাদেশের ফ্ল্যাগ। তো মুক্তিবাহিনী আইবার সম্ভাবনা শুনলে ওই মেশি পাকিস্তানি হরাইলি তো এরপর আর্মি আইলে রেজাকার আইলে পাকিস্তানি লোক চাইতো মানে জান বাঁচাইব লাগে মানুষ করতো। তো ডক্টর মহিউদ্দিন করি যারা হাসানিয়া করি ডাকুন ফেসবুকের শায়েখ আহমদ আব্বা তাই শান্তি কমিটির চেয়ারম্যান আসলা সৈয়দপুর। তো তান্ডে আমার আব্বা মানুষ পাঠাই আনাইলা, তো তাই নাইয়া জিকাইলা যে তোমরা খেনেই বাড়ি তাইছো, তারা হইল আমরা খবর পাইছি এই বাড়ির মুক্তিবাহিনী আয় আইয়া খায়, তারা মুক্তিবাহিনীরা খাওয়ায়, তাই বলে নাই তা কিচ্ছু নাই, এটা কোনো মুক্তিবাহিনী আয় না, এটা ঠিক নাই, তুমি তাই এটা ভুল বাড়ি তাইছো। তো তারা গেল গিয়ে কিন্তু রিগ্রেট করলো না কিচ্ছু, যে মানুষের যে মেন্টালি টর্চারিং করলো, লাইন ধরাইলো মারি লইব, এমন কথাটা হইল না যে না আমরা ভুলে আইছি তুমি তাই দুঃখিত হইব না, এটা কিচ্ছু করছে না। অন্যায় অবিচার মানুষের পাকিস্তানি আর্মি অন্যায় অবিচার করছে মানুষের, এটা যারা দেখছে চোখ দিয়ে তারা তো বিশ্বাস করছে, চোখ দিয়ে দিকে যারা শুনবো এরা বিশ্বাস করার মতো না। মানুষে মার সামনে ফুরিরে দর্শন করছে, স্বামীর সামনে ওয়াইফরে দর্শন করছে, মারছে মারিয়া গেছে কি, এরকম হাজারো ঘটনা হয়েছে। আমরা গ্রামও এরকম হয়েছে না, আমরা গ্রাম এরকম মারামারিটা হয়েছে না। তার 2টা কারণ, একটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে আলিম ওলামার দোয়ায় বাঁচাইছে এবং একজন আলিম আসলা তাই মুহাদ্দিস এই গৌরপুর মুহাদ্দিস নামে পরিচয় নুরুদ্দিন সাহেব, তার শ্বশুরবাড়ি সৈয়দপুর। তো তাই বৃহত্তর সিলেটর শান্তি কমিটির চেয়ারম্যান আসলা। যখন আর্মি সৈয়দপুর প্রথম আয় তখন তান লগে তাই নিয়ে আইসেন না নৌকা, তুই নৌকার সময় আইসিল কিনা, তাই সৈয়দপুরের মানুষ সম্বন্ধে তারা ওয়াকিফাল করছেন, যারা জগন্নাথপুর উপজেলা থানার যারা আর্মির মানুষ আছে তারা এটা সৈয়দপুর সম্বন্ধে কইছেন যে এই সৈয়দপুরের গ্রামও কোনো মুক্তিবাহিনী নাই, এরা পাকিস্তান সাপোর্টের মানুষ। ইভেন তাই নিজেই সৈয়দপুরের প্রায় 40 জন দিয়া একটা রাজাকার একটা দল সৃষ্টি করছিল, এই দলটা নেওয়া হয়েছিল যে এই সৈয়দপুর থেকে আমি 40 জনের জায়গার আইনা দিলাম, তুমি তাই এরারে ফোর্স হারাও। তো বিভিন্ন কারণে যেমন ফখরুল মিয়া সাহেব আসলা তাই যদিও সারেন্ডার হয়েছেন না, হান্নান আব্দুল হান্নান সাহেব তাই নিজে গিয়ে সারেন্ডার হয়েছে, যে আমি তারা ইয়া হয়েছে যে নেতা সৈয়দ আব্দুল হান্নান তাই যদি ইয়া সারেন্ডার না হয়ে তাদের মারিলিম আমরা বাড়ি করে রাইলিম ইয়া। তো গ্রামের মুরব্বী হলে লইয়া তান্দে নেয়া জগন্নাথপুর সারেন্ডার করছেন, আলহামদুলিল্লাহ তান্দে কিছু করছে না। কিন্তু আমরা ফুবর গ্রাম হইল শিরামিশি জ্বালাইছে মানুষ, কয়েকশো মানুষ মারছে। বহুদিন মিটিং করছে সৈয়দপুর বাজারও, তারা আগে খবর দিছে যে আমরা সৈয়দপুর বাজারও মিটিং করতাম আফটারনুন। আমরা কর্নেল আলী আহমদ করি যে আছেন তোমার খালু, তাই নাসলা ইন্টারপ্রিটার, তাই এরা উর্দু এবং কয়েক ইংলিশও মারছে, ওটা তাই ট্রান্সলেশন করে দিচ্ছেন। কিন্তু সকালবেলা তারা শিরামিশি গেছে, শিরামিশি শিরামিশির মানুষের ঠিক ওরকম শান্তি কমিটি করতে হইয়া আনতে মানুষের স্কুলও আইন না মানুষরে এদিকে আইসে যে এই গ্রামর বাড়া কোনো মানুষ আসছেন নেই। তো এরপর মানুষ তার শ্বশুর বাড়ি গেছিল, হে হয়েছে আমার বাড়ি গ্রাম মানে তুমি যাও এখান থেকে। তো হে ভদ্রলোক ইন থেকে বাড়িয়া গেছে, কিন্তু চিন্তা করছে যে আমারে বা করে দিলে হেরা রেখে তা করে একটা স্কুলের মাঝে আসিল, এটা কিন্তু আমার শুনা করো না। তো এ বারবারই আইসে
দেখতো চাই কিতা অরুণের ভাই চাইছে জানালা ভাই তারা আবার আসছে না তারেও ভিতরে হারাইছে হারাইয়া স্কুলের ভিতরে যারা আছে তারা পানি লইছে এবং কিছু মানুষের বাইন দেয়া ফুসকুনি ছাড়িয়েছে তো অনুমানিক 150 থেকে 200 মানুষ আমরা মারছে। গ্রামে হয়েছে এটা শিরামিশি শিরামিশি। শিরামিশি তো শিরামিশি মারিয়া বাড়িঘর জ্বালাইয়া ওদিন আফটারনুন উইচ ইজ জোরন নামাজ বাদে আই আমরা বাজারও শান্তি কমিটির মিটিং করছে এই মিটিংও আলহামদুলিল্লাহ কেউরে মারছে না কেউরে কিচ্ছু হয়েছেও না ওদিনকর মিটিংও মহিউদ্দিন সাহেব যে ডাক্তার মহিউদ্দিন সাহেব তাইনুল্লা শান্তি কমিটির চেয়ারম্যান আর আবু সিদ হাবিজ সাহেব তাইনুল্লা কো চেয়ারম্যান তো এরার নেতৃত্বে চৌধুরীর মানুষ সবরে লইয়া তারা বলে যে আমরা পাকিস্তান পছন্দ করি আমরা পাকিস্তানের সমর্থনে আছি এ কারণে আমরা আর টাচ করছে না ওদিন বিকালে রানীগঞ্জ গিয়ে আবার রানীগঞ্জেও তারা মানুষ মারছে এই দুইটা ঘটনা হইল একটা ঘটনা যে আগুন যে জ্বলছে আমি নিজে দেখছি আমরা বাজারও আসলাম আর এই এর পরে তারা মুক্তিবাহিনী এবং রাজাকারের স্বাধীনতা পিরিয়ড পালো যেমন 16 ডিসেম্বর স্বাধীনতা হয়েছে লাস্ট একটা যুদ্ধ হয়েছে মুক্তিবাহিনী নিয়ে আর রাজাকারে 13 ডিসেম্বর তখন আমরা খুব ফায়ারিং হয়েছে ও দিনই বাদে রাজাকারা হল বাইকে যাই থানা চালিয়ে আহমদ মিয়া হরিয়াতন উইপুর আসলা এ আছে রাজাকার কমান্ডার আমরা বৃহত্তর জগন্নাথ সুরর আহমদ মিয়া এখনো বহাল তবিয়তে দেখি যারা আছে অত মানুষ মারামারির পরেও আহমদ মিয়ার উপরে কোনো মামলা কেস নাই আহমদ মিয়া সত্যিকারের একজন রাজাকার সত্যিকারের একজন যুদ্ধ অপরাধী অনেক মানুষ মারাইছে আমি মনে করি বর্তমান সরকারে যারা বিচার করে মানুষের এরকম আহমদ মিয়া বিচারটা করা উচিত কারণ আহমদ মিয়া একজন বড় ধরনের যুদ্ধ অপরাধী আচ্ছা আপনি তো বললেন আপনি 1972 বিদেশ আসলেন তো বিদেশ যেগুলা আইন কোন অবস্থায় আসলে আপনি আপনার একটা মন মিশা মলা আসলে আপনাদের বাড়ি সাইডে এটা বাড়িতে জন্ম হইল এটা সাসাগর বাড়ির সাসা সাইডে আয়রা নির্দেশ আপনার আমার আব্বা যখন 69 দেশে গেলা তো দেশে গেছিল আসলে আগে তো মানুষের বয়বাস এর আগে এটা 69 পরেই মানুষের ফ্যামিলি মা সহ বাচ্চান তোরা আমরা রানবেলায় গেছিলাম যে আমরা এলো রান্তা কিন্তু এইগুলো সংগ্রাম পরে আমরা তো আমার আব্বার লগে আইছি তোমার আমাদের ফাস্টফুড আছিল না তোমার হয়তো যারা কাগজের মাঝে শিলমোহর দিয়া ব্রিটিশ গভর্নমেন্টে তারা এম্বাসি আমরা আমার আম্মু আমরা লাগাইলে আমরা আবার সময় তো দেশ ছাড়ার তো বেদনা অবশ্যই গেছিল তবে মানুষ বিদেশ গেলে রোজগার করিয়া নিজের পায়ে দাঁড়াইব তার জমিন জমা করবো বাড়িঘর করবো বা ব্যবসা বাণিজ্য করবো এই মনের আকাঙ্ক্ষা তো সবরই থাকে কিন্তু দেশ ছাড়া যে বেদনা যেটা যে জন্মভূমি ছাড়িয়া হওয়া খাঞ্চি চোখ পায়ে ফানি গেছে আমার যে কলিগহল ছাত্র যারা আমরা এখন লেখাপড়া করতাম আমার বিদ্যা করবো লাগে তারা আইছে তো খাঞ্চি উনছি কিন্তু পরবর্তীতে যখন লন্ডন আইছি আইয়া আর ওখানেও দেশ লাগান ওখানের মাঝে একটা এমন এক ইনভলভমেন্ট হইলাম এখন তো আর বাংলাদেশও ফিরিয়া ইয়াতে পারমানেন্ট ফিরিয়া দিতাম যে এটা চিন্তা করা যায় না আপনাদের দেশ থেকে আইলে আর এই দেশে আইলে আপনার সাথে কোনো জিনিস লই আইলেন এতে বুঝলেন আমি ওটা নিতে তুমি আমার লোকে একটা আমার বাঙালি আমার না এমন কোনো কিছু আনছি না তবে মনে মনে যে প্রতীক্ষা করি আইছি যে আমি বাংলাদেশে লন্ডন যারাম আমি বাঙালি তাম এবং ফিরিয়া যখন আইমু তখন বাঙালি শিখি আইম এটা আমার মনের মধ্যে আছে মনের ইরাদা আছে যে আমি আমার প্রথম হইলে আমি মুসলমান হিসাবে তাত্ত্ব হইব এরপরে আমার কৃষ্টি কালচার যখন বাংলাদেশি বাঙালি এই কৃষ্টি কালচার আমি তখনও থাকি অতখান এটা এলাম আমি তোমাকে তখন আপনার যেগুলা বিদেশ আইলা কোন এলাকায় আমি প্রথম আইসলাম গাটউইক এয়ারপোর্ট ব্রিটিশ ক্যালেডোনিয়ান প্লেনে আইয়া আমার মামা সৈয়দ আনোয়ার আলী তাই ওখানে আছেন তার রেস্টুরেন্ট আসলে ব্রাইটন আমরা ব্রাইটন গেলাম 2-3 দিন ব্রাইটন থাকিয়া পরে আমার আব্বা কেডিমিনিস্টার ফ্যাক্টরিতে কাম করতে কেডিমিনিস্টার গেলাম তার গোড়া ছিল ভালো কেডিমিনিস্টার গেলাম কেডিমিনিস্টার ওইলাম আমার প্রথম ঠিকানা তো আমি 6 মাস মাত্র স্কুলে গেছি কেডিমিনিস্টার স্কুলে 6 মাস বাদে স্কুল শেষ হয়ে গেছে তখন কোনো স্কুলে এরকম টাইটও আছে না যে যাইতেই হইব বাধ্যতামূলক তবে আমি গেছি আমার আব্বা একজন যে আইসো দিলা 4-5 মাস সময় পাইছো ভর্তি হয়ে যাবে স্কুলে তো ভর্তি হয়েছে শুধু আর কি ভর্তি হলে 16 হয়ে গেছে
সুন্দর করেই আমি খাজো আরম্ভ করে দিয়েছি। কিরিমিস্টার আপনার ফার্মে কতদিন থাকতে আমরা একাডেমিস্টার 70, আমি 72 থেকে 73 পর্যন্ত আসলাম। একাডেমিস্টার পরে আমি সান্ডারল্যান্ড, আমি 73 এন্ডও আইসি সান্ডারল্যান্ড। আমার আব্বা আম্মা গেলাগি তখন দেশর, তো আমার আম্মা গেলাগি দেশর, আর আমার ভাই গেল গিয়া, আর আমি আইলাম সান্ডারল্যান্ড। সান্ডারল্যান্ড আওয়ার পথে সান্ডারল্যান্ড মেল্টিংমোর গ্রুপের মালিক আসলাম মোহাম্মদ আব্দুল মতিন, যার কয়েকটা রেস্টুরেন্ট আছে সান্ডারল্যান্ড। তখন তাই আমার আব্বা লগে খুব খাতির আছিল এবং দূর সম্পর্কে আত্মীয় আসলাম। তো তাই যখন গেলা মিনিস্টার তার লগে আসলাম মুসাদ্দিকর আব্বা ফিরোজ মিয়ায় তাই কাম করতে ওখানো মেল্টিং পটো। তো তারা দুজন আমরা করে বেড়াই নিতেছেন ইয়া তাই করা মামা আপনাদের এই লাগে বাড়ি তাদের লাগবে সান্ডারল্যান্ড। সান্ডারল্যান্ড তো অনেক দূর, আমার আব্বা এখন বেড়া তোমরা আমরা এখান থেকে 2-2.5 মাইল দূর, অত দূর আমার কয়ে দিতাম। তারা তার কনভিন্স হয়ে লিছেন যে তার একটা গার্জিয়ানের দরকার আছে, আর এখানে আমরা রেস্টুরেন্ট হল করলাম মানুষ হল যা আমরা তারে খেয়াল নজর রাখুন আলহামদুলিল্লাহ। তো তাই আমার এবার ঠিক আছে যাও আমরা যাই মুগি বাড়ি তুমি বিদায় করি আমরা যাইবা কি সান্ডারল্যান্ড। তারা রেখে তো ইয়াপুরি বিদায় করিয়া সান্ডারল্যান্ড আইলাম। সান্ডারল্যান্ড আইয়া আমি আবার বার্মিংহাম আইলাম বাস তৈরি আইলাম। সান্ডারল্যান্ড প্রথম আইলাম যখন আইয়া রাস্তা রাইলিছি। আপনার পয়লা ইমপ্রেশন বা পয়লা কিরিমিস্টার তো একটা লাইভ আছে দেশে একটা লাইভ কিরিমিস্টার মানে আখতার সন্ডে ইয়া ফ্যামিলি লোকে নাই একটা ইমপ্রেশন কি আসলে আমার গেছে যখন পয়লা কতদিন গেছে সান্ডারল্যান্ড আমার মন ঠিক না, কারণ আমার লোকের হামলা যারা আছে যেমন রকিব ইয়া, এরপরে জিয়াউল বাড়িওয়ানে যে সান্ডারল্যান্ড তাকে কয়েস আমরা এক লয়ে খাম হতাম। আমরা আমার 5-7 জন একটা রেস্টুরেন্টও 2 ব্রাঞ্চ আছে, তারা 2 রাত খাম করতাম। তো আমরা খুব আমরা অপর দিন সিনেমা যেতাম, ইতার তো সিনেমা টিনেমা কিচ্ছু নেই। আইয়া যেমন আমার 2 মাস গেছে খুব কষ্ট হয়েছে, কিন্তু পরে আলহামদুলিল্লাহ আমার আবার সেটেল, এখন অসুবিধা হয়েছে না। আপনার খামল লাইফ আরম্ভ হইল সান্ডারল্যান্ড তে বাংলাদেশের কথা মনে হইতো না আপনার বাংলাদেশের মনে হইতো বাংলাদেশের কথা মনে হইতো খুব বেশি। তখন তো টেলিফোন আছে না, সিরিজ যোগাযোগ থাকতো। আমার পরে তো আমার আব্বা আইলা আইয়া আবার খিদিমিশা তাই ফ্যাক্টরিতে কাম করলা, কাম ধরছেন। তো আমি খিদিমিশার আইতাম যাইতাম। আমি আমার সান্ডারল্যান্ড আইয়া রেস্টুরেন্টর খাম ধরিয়া তখন ইনো দেখলাম যে আমরা গ্রামেরও কিছু মানুষ, তখন আছে রোজ অফ ইন্ডিয়া, দিল্লি দরবার, কারি এক্সপ্রেস, কারি সেন্টার আর মেল্টিং পট। ও 4-5টা 3টা রেস্টুরেন্ট আর 2টা টেক হয়ে আছে। আর মতিরাজ খাম ফরাইনর 73 এন থাকি মতিন মেশাবে এই বিল্ডিং খাম শুরু করাইছেন এবং এটা ওপেন হইতো তখন। ও 3টা রেস্টুরেন্ট আর 2টা টেক আউটের মানুষ সান্ডারল্যান্ড প্রথম। সর্বমোট ইন টোটাল অ্যাবাউট 30। বেশিরভাগ পুরুষ হইবে তাই না? এই সময় কোনো মহিলা আসলো না, এই সময় 73 কোনো মহিলা নাই। 75ও প্রথম মহিলা মমতাজ আলী টিকার করছিলা কারি সেন্টার। তো মমতাজ আলী বাড়িতে বিয়া করিয়া যখন তার ওয়াইফ লইয়া আইল, প্রথম মহিলা সান্ডারল্যান্ড মমতাজ আলীর ওয়াইফ। 2 নম্বর মহিলা হইলা রাজা মামা কারি সেন্টার যখন কিনলা 75ও সান্ডারল্যান্ড তা কিনা 74ও কিনলা, 74 এন্ড সান্ডারল্যান্ড তান কিদিমিশা তান ফ্যামিলি থাকতা। তো তান ফ্যামিলি লিগে তার মুভ বললাম। এরপরে কমল মিয়া সাহেব দেশও গেছলা, কমল মিয়া সাহেবে তাই তো ও দেশও আসলা সেটেল, তান ইংলিশ পরিবার আছে, তাই দেশও গিয়া বিয়া করছেন। বিয়া করে 3-4 বছর থাকিয়া তাই ওয়াইফ লিগে আইল। ও 3 মহিলা সান্ডারল্যান্ড 74 আর 75 স্টার্ট করলাম প্রথম। আপনারা ডাক্তার একটা আসলে 40 জন পুরুষ তে এটা খানি রাসিনানি খানি টানি সোশ্যালাইজিং সোশ্যালাইজিং বলতে রেস্টুরেন্টে যে আমরা খাম করতাম তারা লাইফটা আসলে এইরকম, যেমন এটা রেস্টুরেন্টের মালিক হলে টাকা তারা প্রোভাইড করতা, থাকতাম গরম সিঙ্গেল অবস্থায়, শুধু টাকা আছিল, কোনো খাওয়া গরু আছিল না। ইভেন আমরা যে আজকে যে গোসল করি ডেইলি উইটার শাওয়ার করি, এটার সিস্টেম আছে না।
ওরা নিকাশি লোড বাত আছিল হনো গিয়ে হাফতা 2-3 দিন বাত করতে পারতাম ওপর দিন ইয়া রেস্টুরেন্ট আবার খাওয়া লাগতো ঘুম থেকে উঠিয়া লাঞ্চও যেদিন অফ থাকতো ঘুম থেকে উঠিয়া গিয়া রেস্টুরেন্টে চাপানি খাওয়া লাগতো রেস্টুরেন্ট সবসময় খাওয়া দাওয়া রেস্টুরেন্ট যারা কোনো করেছিল না আর একটা দিনের অফার দিন কিটা করতে বাড়িয়ে এখানে সোশ্যালাইজ করতানি অপর দিন বাড়িতাম অপর দিন বাড়িয়া ঘুরাঘুরি করতাম ও রেস্টুরেন্ট থাকে ও রেস্টুরেন্ট ওমলা বা বেশি থাকে বেশি সারসিনী কাছে বেড়ানি যেতাম ও তো তখন এরপরে রাত্রে ফিরে যাইলাম আবার আইয়া খাওয়া দাওয়া করিয়া রেস্টুরেন্টও আবার আইয়া ঘুমাইতাম বা কিলোমিটার সকালে খাম আগে তো লাঞ্চও খাম আছে আর একটু দিন আসে ওদিন আসে না নি মানে যেমন আমরা সার্ভিসেসগুলোকে যেটা সফলতা লাগে ওদের হসপিটাল ডাক্তার বা কাউন্সিল এটা সম্পর্ক আছে না আপনার ইটার সম্পর্ক কাউন্সিলের লগে সম্পর্ক তো রাখার দরকার নেই কারণ কাউন্সিল ট্যাক্স কাউন্সিলের কোনো কিছু আমরা পেয়ে লাগতো না আমরা তো অলতা গাবনার উপরে থাকতো সিঙ্গল হিসাবে ডাক্তারও জয়েন অনেক তো ডাক্তারও দেওয়া লাগতো না এই সময় মানুষ বেমার সেমারও কম আছিল তো ডাক্তারও জয়েন হয়েছে ডাক্তারও গেছে না এই আর হেলথের ব্যাপারে আর কোনো কিছু মানুষের নেই খাম আর এ রাত্রে ঘুমাইতো আর রুজু করিয়া বাইরে টেকা পাঠাইতো ওটুই আছিল মানুষের আগের আমরা তো আচ্ছা সানল্যান্ড তো বহুত কম খালা মানুষ আছে এরে আমরা জাতি মানুষ আছি আপনারা রাস্তাঘাটও বিভিন্ন জাতিদের তো কিছু মানে প্রবলেম হইতো না রেসিজম কিটা রেসিজম আছিল প্রবলেম আছিল বর্ণবৈষম্য খুব বেশি আছিল অনেক এলাকায় যেমন বর্তমানে যে সেন্টার যেন আছে যেন বইয়া আমরা দুজনে মাত্রা এই হেন্ডন এলাকা আমরা যাইতাম কোনো রকম 4-5 এখানে যাইতাম খুব আমরা বর্ণবাদী হামলা হইতো টাউন গাইল যাইতো মানুষের উপরে অনেক অনেক অন্যায় অবিচার হল হয়েছে কিন্তু আস্তে আস্তে যেমন হিলটন রোড চেষ্টা রোডে যাওয়া হইতো না তাত গেলেই সমস্যা দিল্লি দরবারে রেস্টুরেন্ট আছে খাইয়া এমন কোনো দিন নাই যে 2-4জন কাস্টমারে পয়সা দিত না হইয়া উদ্যোগ নিছে মারামারি হয়েছে না খুব মারামারি হইতো পুলিশ টাকা লাগতো মেল্টিং বটম মাই দিত রোজ অফ ইন্ডিয়া তো মাই দিত তা আগে টেক আউটে অর্ডার দিছে খারি ভালো হয়েছে না একদিন খারি নিয়েছিলাম তো এই খারি খারাপ পয়সা ফেরত দেও নানান ধরনের সমস্যা হইতো এটা ফেস করিয়েও আমরা ব্যবসা বাণিজ্য কাম করছি আর তো শুনলেন তো এফএকিউ বনেছিল 1973 এই সময় আপনি আমি যখন আইলাম আমি আবার 2 সপ্তাহ আগে তারা একা এই হিসাবে আপনি তো 1973 তাকে সান্ডারল্যান্ড আপনি পার্সোনালি কিতা বুঝুন একটা বাংলাদেশি কমিউনিটিতে শুনলেন হিসাবে আপনি একটু আগে বইলা আপনারা যে মালা চলাফেরা করতা যে নানান প্রবলেম ফেস করতা ব্যবসা বাণিজ্য নানান প্রবলেম ডেইলি ফেস করতো এই হিসাবে অনেক অতদিন গেছে কি বুঝুন আমরা সান্ডারল্যান্ড বাঙালি হিসাবে কন্ট্রিবিউট করছি সান্ডারল্যান্ড হিসাবে সান্ডারল্যান্ড আছে আমি তো বাংলাদেশের কমিউনিটি অর্থাৎ টাইন অ্যান্ড রয়ার অ্যাসোসিয়েশন আছে এটা আছে নিউকাসিল সাউথশিল সান্ডারল্যান্ড লইয়া আমি কিন্তু ও বিগিনিং থেকেই ওই একটি মেম্বার আসলাম তা কমিটির থাকতাম আমি এক সময়ে টাইন অ্যান্ড রয়ার অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি আসলাম পরে আমরা ইন্ডিপেন্ডেন্টলি যখন সান্ডারল্যান্ড অ্যাসোসিয়েশন করলাম তখন আমি এটার সেক্রেটারি সৈয়দ জামাল মিয়া সাহেব এটার সভাপতি আমরা বাংলাদেশি কমিউনিটি লাগি সান্ডারল্যান্ড কাজ শুরু করলাম পরবর্তীতে ইন্টারপ্রিটার সার্ভিস করলাম আমরা ইন্টারপ্রিটার সার্ভিস অনেক দিন চললো বাঙালির সমস্যা লইয়া আমরা এটার সমাধানের লক্ষ্যে খুব বেশি কাম করছি আমি 79ও আমার শেষ কাম এরপরে আমি 80 থাকি আমার ব্যবসা শুরু করি ব্যবসা শুরু করার পরে তো স্বাধীনতা আছে মিটিংও যাওয়া যায় যে কোনো সময় মানুষের আইনা মিটিংও করা যায় লইয়া বইয়া আমি খুব অ্যাক্টিভলি শুরু করলাম কমিউনিটি জব এই কমিউনিটি জব যেমন আমরা উল্লেখযোগ্য কিছু মানুষ আছি সিদ্দিক মিয়া রকিব মিয়া এরপরে দরজ মিয়া সাহেব নাই এই তখন ফটিক মিয়া দলও নিয়েছেন না দল নিয়েছে না অনেক দাওয়ান মিয়া সাহেব রাজা মামা আফরুজ মিয়া সাহেব অনেক মিল্লা আমরা কমিউনিটি ডেভেলপ করবা লাগি কিলা বাংলাদেশের কমিউনিটি এটা ইস্টাবলিশ করতাম পারি আমরা তখন কাজ করতে 99ও কাউন্সিলর একটা সমস্যা আছিল আমি আর এমন জামাল মিয়া সাহেবের মধ্যে গ্রুপিং আছিল আমরা এটা আমি নিজেই আমার দোষ স্বীকার করি যে আমরা আমাদের একটা সমস্যা আছিল আমরা দুইটা গ্রুপ
এই গ্রুপিংও লাগে আমরা সান্ডালিন সেন্টার করা যান না কাউন্সিলে পয়সা গ্রাম দেয় তো তোমরা হলে হইয়াও আমরা দিব 99 তফজ্জল হোসেন আর হবি এরা দুজন মানুষ আমার বড় গেল ইয়া তারা আমরা কইল যে আপনি জানেননি এটা যে তারা এথনিক মাইনরিটি মানে আপনার চাইনিজ আমরা না দিয়া চাইনিজও হলে তারা একটা সেন্টারের জায়গা দিলা আর আমরা তো আচ্ছার হয়ে যাই এটা আর আপনার কাছে আমার অনুরোধ আপনি জাওয়ান সাহেব তো উদ্যোগ নেবেন তো তারা আমি কইলাম তো আমি দেখছি পত্রিকাত কিন্তু হরতাম কিতা করবার তো কোনো উপায় নাই তো যাই হোক তুমি যেন আমার কাছে আইসো আমি একটা উদ্যোগ নেব সাথে সাথে আমি যেমন দরজ ভাই সাহেব রকিব মিয়া সিদ্দিক আহমদ এরা অলরে মইনুল ইসলাম সহ সবরে লইয়া শহীদর রেস্টুরেন্ট আছিল বেঙ্গল লাঞ্চার আমরা বইলাম আমি বইয়া জামাল মিয়া সাহেব না আমি প্রথমে এই কথাটা কইছি যে আমি চাই আপনি আমার বড় ভাই আমি আমার আপনার ছোট আমরা আর একজন হলে কোনো কিছু নাই আপনি চেয়ারম্যান হোক একটা স্টিয়ারিং কমিটি আমরা করি আর আপনার তার বাজার দায়িত্বে আমরা আপনাদের কাম করবো আমরা তাই এটা সেন্টার করতাম ও সপ্তাহ বললে আমরা 13 সদস্যর একটা কমিটি করলাম জামাল মিয়া সাহেব এটার চেয়ারম্যান আর আমরা সবই তার লগে থাকিয়া আজকের ফসল যেটা এইটাই এটা তো অবশ্য আপনারা তো 1973 থেকে 74 থেকে 79 থেকে আস্তে আস্তে যে আপনারা তো এই কাম করতেন কাম তো নিশ্চয় করতেন আস্তে আস্তে আসলে ফ্যামিলি আমরা বাঙালি সদস্য বাড়ছে এটা বাড়া তো আপনি বললে পয়লা খ্রিস্ট নাছিল মনে হয় এটা সেমলা আস্তে আস্তে বাড়লা বারেকটা 80 দশক নাকি 73 থেকে আমি 70 থেকে 78 পর্যন্ত প্রাণ দেখছি যে এই সময় মানুষের 2.5 হয়েছে কিন্তু 80 থেকে 80 দশক থেকে আওয়াজ শুরু হয়েছে কিলা আইলো মানুষ যেমন এক্সাম্পল একজন হে তার বাপ থাকতা অন্যটা অন্য তার বাইন থাকতা অন্যটা অন্য হেও রেস্টুরেন্ট কাম করছে তখন তার আব্বা ফ্যাক্টরিতে কাম গেছে গিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিল সরকারে কাম নাই তখন তার বাপর ফ্যামিলি বা তার বাই ফ্যামিলি তারাই আইলো সেন্টারে তখন একজন আইসুন একজনের দিকে আর একজন আইসুন চাচা গরু ভাই আইসুন মামুর গরু ভাই আইসুন এক গ্রামের মানুষ কারণ সান্ডালেন তো আমরা এই যারা থাকি প্রায় 4,500 মতো মানুষ 95% মানুষ আমরা একই গ্রামের মানুষ তো আমরা যোগাযোগ আছে একজন আরেকজনের মতো আমরা সান্ডালেন গেছেন কি অমুক আমার ফ্যামিলিতে আমিও যাই কি এই হিসাবে সান্ডালেন কন্টিনিউয়াসলি মগুয়া শুরু হলো 80 দশকের কথা এই পর্যন্ত তো কন্টিনিউয়াসলি আলহামদুলিল্লাহ আইয়া তখন তো আমরা প্রায় 4,500 মতো বাংলাদেশি 4,000 ওই বছর ধরো মানুষ কমপক্ষে মানে আচ্ছা তো আপনি তো সুন্দরভাবে আপনারা আমারও একটু হিস্ট্রি খাইছিলাম সৈতুরবারে আপনারা জানেন যে বাঙালি আমি এইবার আগে হরজন আসলে আপনার কিতাব বললাম একটু ফিউচার বারে মানে মারতাম চাই কি আমি একটা কথা পিছনে দিই নাকি আমি সান্ডালেন্দ্র খারা প্রথম আইছি খুব কোয়েশ্চেন আপনি আমরা ভালো হইব খুব কমল মিয়া সাহেব 65 ও আইয়ার স্টুডেন্ট হল আচ্ছা 66 ওপেন হল তাই আমি ই করে তার নাম আছে দিল্লি রেস্টুরেন্ট নাম দিল্লি দরবার আচ্ছা দিল্লি দরবার কমল মিয়া সাহেব ওপেন করছেন 66 তখন তার প্রথম যারা কাম করেন দিল্লি দরবারও রশিদ মিয়া সাহেব নাই মারা গেছেন তাই নাম রাম গ্রাম রশিদ মিয়া সাহেব গেদাউল্লাহ সাহেব যে আইছেন তখন তাই ছোট কমল মিয়া সাহেবের বাগনা আখলু মিয়া সাহেব মতিন মিয়া সাহেব এদের রেস্টুরেন্ট করছেন তাই তখন এরা হলে আইয়া প্রথম তারা আইসি আইয়া কমল মিয়া সাহেব দেশকে লাগি মতিন মিয়া সাহেবের ম্যানেজার করিয়া ম্যানেজার হিসাবে থাকলা তো ম্যানেজার তো আসলা তার সুবিধা আছে কমল মিয়া সাহেব বাড়িতে আসলে তেনে করে গেলাম মেল্টিং পোর্ট তো মেল্টিং পোর্ট করিয়া গেলা কি তার মেল্টিং পোর্টও তো কমল মিয়া সাহেব দেশই রয়েছে তো কমল মিয়া সাহেবের সিটি দিয়েছেন বলে গেদাউল্লাহ গেছে যে তুমি এটা টেক ওভার করো করিয়া তুমি এটা রেস্টোর করো তখন গেদাউল্লাহ হল্লা রোজ অফ ইন্ডিয়া হয়েছে 72 আর মেল্টিং মোড হয়েছে 71 মতিরাজ রেস্টোর হয়েছে 74 তো টেকের মধ্যে তোমার যে খারি এক্সপ্রেস প্রথম টেকওয়ে না খারি সেন্টার প্রথম টেক হলো খারি সেন্টার সেকেন্ড খারি টেকের লোকেটা ও তো আরম্ভ করে এরা আইসা প্রথম এই কথাটা উল্লেখ দরকার কিতা লাগি সান্ডায়নো প্রথম বাংলাদেশি আমরা ওইলা কমল মিয়া সাহেব রশিদ মিয়া সাহেব মতিন মিয়া সাহেব গেদাউল্লাহ সাহেব
এরপরে আমরা আহলুমিয়া সাহেব এরা হইলা প্রথম মানে 70 দশকের আগের আউরা এরপরে যারা আইসুন যেমন সিদ্দিক মিয়া আইসন ফারুক মিয়া আইসন 73 আমি আইছি আমরা আইতে আবার শুরু হয়েছি আর কি। তো এই কথাটা জানা দরকার খারাপ লেগে আমি কইলাম কথাটা। হ্যাঁ ঠিক আছে, এটা আমরা জানা জরুরি। এনে অনন্ত আলহামদুলিল্লাহ আমরা যে হিসেবে আমরা এটা আপনার উদ্যোগে আমরা মুরব্বী হল উদ্যোগে আমরা এটা কমিউনিটি সেন্টার হয়েছে, আমরা ছেলে মেয়ে সকলতে ইংলিশ কামও করে পালা রিজাল্ট আন স্কুলেও করে। তে আপনি ফিউচারে আপনি তো তাহারা 70 তাকেও হন এই দেশেতে, আপনি একটা ফিউচারে খিতা সাইন অপরচুনিটি তো খিতা আপনার একটা কল্পনা আছে হোক? আমার নিজস্ব কল্পনা এটা বাংলাদেশের আপনার নিজস্ব আর একটা সুন্দর হিসেবে কি বাঙালি হিসেবে একটা কল্পনা সুন্দর হিসেবে সান্ডাল বাংলাদেশি হিসাবে সান্ডালেনোর আমার একটা সান্ডালেনোর যারা এখন লেখাপড়া করে বাচ্চায় তারা আগে আমার অনুরোধ যারা ওই পারে তারা মেন স্ট্রিম রাজনীতির ঢুকা, এটা হলো ইম্পর্টেন্ট। লেখাপড়াটা করতো, লেখাপড়া না হলে জাতি তো আগুইতে পারে না। তারা যদি লেখাপড়া করে তে মেন স্ট্রিমে জব পাইব। আর কাউন্সিলর যদি কাউন্সিলর হয় রাজনীতির যায় তাহলে যে আইনগুলা হয় অনেক সময় অনেক আইন হয় এগুলো আমরা জানি না বা প্রতিবাদও করা যায় না। তো প্রথম হলো লেখাপড়া করতাম, দ্বিতীয় হইলো যারা এরা মেন স্ট্রিম রাজনীতির মধ্যে ঢুকিয়ে আমরা কমিউনিটি ডেভেলপ করা। কমিউনিটি ডেভেলপ করতে হলে তো প্লেস তো সেন্টার আছে, ভবিষ্যতে সেন্টারটারে বড় করিয়া আমরা কমিউনিটির একটা বিরাট সমস্যা হয়েছে বর্তমানে। যেমন বিয়া শাদী করতে হলে এঙ্গেজমেন্ট করতে হলে বা কোনো সেমিনার করতে হলে আমরা বড় জায়গার দরকার করে। আমরা সেন্টার ইজ নট কেপেবল নাও, এটা আরও বড় করার দরকার। সব বাংলাদেশে বলে একত্রিত হইয়া এটা বড় করার লাগে কাজ করা, এটা হলো প্রথম। আমি অনুরোধ করবো যে অবস্থার উপরে আছেন যতক্ষণ কন্ট্রিবিউট করতে পারেন করতে, এবং মসজিদের ব্যাপারে সান্ডালেন আমরা যেহেতু মুসলমান আমরা প্রথম কাম হইলো আমরা নামাজ পড়তাম হইব, আমরা ধর্মীয় কালচার আমরা অ্যাক্টিভিটি করতাম হইব, এগুলো লাগে একটা মসজিদ বড় দরকার। মসজিদও জায়গা হয় না, তাই আমরা একটা মসজিদ করার দরকার। যে জায়গার মাঝে আছে ওই জায়গা করাও অথবা অন্য জায়গাতে করেও একটা মসজিদ দরকার আছে আমরা কমিউনিটি লাগে। আমার ব্যক্তিগত কথা যেটা, আমি তো এখন ব্যবসা বাণিজ্যের মাঝে আমার পারিবারিকভাবে আমরা কয়েকটা রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্যের লগে জড়িত। আমি ভবিষ্যতে আমি চাই যে বাংলাদেশ এবং ইংল্যান্ড মিলাইয়া দুইও দেশে মিলাইয়া আমার সময়টা কাটাইতাম। আমার রিটায়ারমেন্টটা গরমের সময় যখন ব্রিটিশও এখানে গরম থাকবো, বাংলাদেশও ঠান্ডা এটা অন্য আইলাম, আর ঠান্ডার সময় গেলাম কি বাংলাদেশ ওরকম কাটাইতাম চাই। আর আমি চাইলাম যে আমার তখন তো আমি গ্র্যান্ডফাদার, আমার নাতিনসা আছে, তারা লেখাপড়া করতো, বালা ফেসিলিটি পাক, আর এটি আমার কল্পনা বালা থাকতো এবং মুসলমান ইয়া থাকতো, কোনো উগ্রপন্থী যাইতো না, কোনো এমন কোনো অ্যাক্টিভিটি করতো না যেটা লাগে কোনো মানুষের ক্ষতি হয়, কোনো দেশের ক্ষতি হয়। এটা আমি চাই না। আমি চাই মুসলমান হিসাবে থাকতো। আর একটা অধীনে আমরা তো আপনি যে একটা পয়েন্ট কইরা ভেরি ইম্পর্টেন্ট মেইন স্ট্রিম পলিটিক্স, এটা ওরা তো আমরা বাঙালি, আমরা স্পেশাল আমরা শুনলেন তো বাঙালি যে এডুকেশন ইউং পিপল আছে ওরা থামানি ধরে এটা না হলে তো আপনি তো বুঝলেন না যে একটা ইন্টিগ্রেশন যে হিসেবে এটা ডেভেলপ করতে আমরা কমিউনিটি হিসেবে আমরা বাঙালি হিসেবে যেটা মুভ হইতে এটা তুলতো না। তো আপনি কইলা আগ্রহী করুন তে আপনি তো মানে বর্তমানে সেন্টারে একটা অর্গানাইজেশন দেয়, একটা রেকগনাইজড অর্গানাইজেশন এই হিসেবে আমরা শ্যামলা এটারে উদ্যোগ নেওয়ার দরকার। আমি মনে করি আমরা এখান তো তোমারও একটা ভূমিকা থাকা দরকার। তুমিও খুব জানো, তুমিও মেন স্ট্রিম রাজনীতি যেতে পারো, তোমারও যাওয়া, তুমি গেলে তোমার লাগে এক্সেসটা সুযোগ হইব। কারণ তুমি কাউন্সিলর অনেক মেজরে ছিল, অনেক দলের ছিল। আমরা এখানেও আমি ফিল করি একটা ট্রেনিংয়ের দরকার আছে। ট্রেনিং যেমন আমরা কিছু বাসি পয়েন্ট ধরে লইয়া যদি সপ্তাহে 2 দিন বই আমরা আলোচনা করি যে আমরা কিলা এটার অবশ্য। তখন আমি দেখছি আমার যে ব্যবসা বাণিজ্য লেটলি গত 60 বছরে আমি যেমন কয়েকটা রেস্টুরেন্ট আমার হয়েছে এবং সবটি ব্যবসা সাকসেসফুল হয়েছে। আমি আমার পয়েন্ট ধরে লইয়া 2-3 দিন আমি বই আমরা আলোচনা করি যে ব্যবসা কিলা ইমপ্রুভ করা যাইব, এটার কিলা আমরা বাঁচতে হইলে এটা লাগে কিতা করা দরকার। যেমন আমার রেস্টুরেন্টও প্রত্যেক ডেইলি আমি আধা ঘন্টা আগে যাইলে আমি যে আজকে কিলা চলতাম আমরা সার্ভিস করতাম কিলা ফুড কিলা যেগুলো আলোচনা করি আমরা করলেও ওই বেটা তোমার ব্যবসাত বালা ইনপুট করা যায়। ঠিক ওগুলা আমরা যেহেতু রাজনীতিবিদ তৈরি করতে হইব,
আমরা ইয়ং হলে দেখি দেখি তারা যারা আমরা চিনি খারা খারা এরকম করতে পারবো এরা লইয়া বইয়া তারা ফেসিলিটি দিই তারা আলোচনা করি যে হাউ উই গেট টু দি কাউন্সিল আমরা কীরকম আমরা রাইট আনতাম পারবো ওটা আমার মনে হয় দরকার আছে আমরা আমি আশা করি যদি আগামী টার্ম আমি থাকি চেয়ারম্যান তে এটা তোমারে লইয়া এবং কমিটির মেম্বার হলে লইয়া আমরা একটা ব্যবস্থা করবো ইনশাল্লাহ এই মনে হয় এটা দরকার আছে ও প্রয়োজনে আপনাদের বোধটা হইয়া আপনারা আশা করি যেটা এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে আপনার একটা অডিওটা শুনবো আশা করি আমরা সকল যে ইয়ং জেনারেশন আছে তারাও বুঝবা কি আপনারা যে শুনলেন লাগে না যে আমরা বাঙালি হিসাবে সৈতুরও আমরা সৈত বেশিরভাগ তো আমরা সৈতুরিও স্পেশালি বাঙালি হিসাবে আপনারা এই বিষয়ে কী কী করছেন আমরা লাগে আমরা যে এইটার ফল আজকে ফাইনাল কি যাই জন্য আপনারা ধন্যবাদ আপনাদের আমিও তোমার বিশেষ করে থ্যাংক দেই এবং যেহেতু এটা প্রজেক্ট আইছে সেন্টারের মাঝে আওয়ার রুট আওয়ার জার্নি কারেক্ট কথাগুলা কারেক্ট একটা স্টোরিও নিউকাসিল তারা আমি এদিন মিটিংও আসলাম দেখছি তারা নিউকাসিলর 15 বছরে তারা এগুলারে একত্রিত করিয়া নিউকাসিলর মিউজিয়ামের মাঝে এগুলারে তারা দিছে এবং বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে আছে তা আমিও তোমারও অনুরোধ করবো এবং আমি নিজেও যেহেতু কেন আছি যতক্ষণ সম্ভব বা আমি না থাকলেও অন্য চেয়ারম্যান আইলেও আমি কইম যে আমরা এই স্টোরিগুলা যাতে সান্ডালেনও শুনেলি সান্ডালেন কোনো কিছু আইলে আমরা এই থেকে মাইনরিটির মাঝে বাংলাদেশে কেলে আসলাম কেলে আইছি এগুলো আমি সে জানি বুঝি এবং আমরা জেনারেশনে ইউনিভার্সিটিতে গেলেও এই খবরটা পাই যে কেলে আমরা এখানে আসলাম এটার ব্যবস্থা করতে হয় আর থ্যাংক ইউ ভেরি মাচ তুমি দেওয়ার একটা Okay. ঠিক আছে নি ইন্টারভিউ Good. Excellent. Was it clear?